নূরকে দুপুরে খাইয়ে দিয়ে রেস্ট করার জন্য রুমে রেখে গেলেন নরিন আফরোজ। নূর ঘুমাচ্ছে। হুমায়ুন রহমান নিজ রুমে বসে ভাবছে ফজলুর রহমান আসলে কি লুকাচ্ছে। হসপিটালে যখন কথা বলছিল কেন জানি মনে হচ্ছিল চোখ বলছে এক কথা, মুখ বলছে আর এক কথা। বাইকে ছোটবেলা থেকে চিনি হুমায়ুন রহমান, তাই বুঝতে পারছি কিছু একটা আছে যা ফজলুর রহমান কারো সাথে এখনো শেয়ার করছে না। মনে মনে ঠিক করলেন আজকে কথা বলবেন ফজলুর রহমানের সাথে। কি হয়েছে জানতে চাইবেন। যেহেতু নিজে থেকে বলছে না, তাই বড় ভাই হিসেবে নিজেই জিজ্ঞেস করতে হবে। এদিকে ফজলুর রহমান দুপুরে খাওয়া দাওয়া শেষে রুমে এসে একটু রেস্টে নিচ্ছে। কিছুক্ষণ পর অফিসে যাবে। এমন সময় সামিয়া বেগম এসে সামনে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, আপনি সাদাপের সাথে এমন করছেন কেন? কি করেছে সাদাপ শুনি? ফজলুর রহমান হঠাৎ সামিহার কথা শুনে করা প্রশ্নে বেবাচাকা খেয়ে গেলেন। বললেন, এমন করছি মানে কি? কি করেছি সাদাপের সাথে? এই যে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলেন আপনার মেয়েকে বিয়ে করেছে বলে। ছেলেটাকে একা একা বিয়ে করেছে আপনার মেয়েকে? কবুল বলেনি আপনার মেয়ে? ও কি ভালোবাসে না? তাহলে শাস্তি একা ছেলেটা কেন পাচ্ছে? বললেন সামিয়া বেগম। ফজলুর রহমানের যেন আত্মাটা কেঁপে উঠল। সামিয়া বেগমের দিকে তাকিয়ে রইলেন। উত্তর দিতে পারলেন না। বলতে চাইছিলেন, বারবার শাস্তি তো আমার মেয়ে পাচ্ছে। না জানি কোন পাপের শাস্তি পাচ্ছে। সাদাব তো শুধু বাড়ির বাইরে, আমাদের মনের বাইরে না। কিন্তু আমার মেয়ের কপালটা যে ফুঁড়ে গেল সামিহা, আমি কাউকে বলতে পারছি না। কিন্তু বলতে পারলো না কথাগুলো। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বাড়ির বাইরে গেছে সমস্যা নেই, একসময় বাড়ির ভিতরে আসবে, ওর নিজের বাড়ি। এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না। নূরের যত্ন নিয়ে নূরের খেয়াল রেখো। মেয়েটা অসুস্থ, দেখো যেন আবার ব্যথা না উঠে। হয়তো বলবে না, চেপে যাবে, তোমরা বারবার গিয়ে জিজ্ঞেস করবে। সামিয়া বেগম অবাক হয়ে চেয়ে রইলেন ফজলুর রহমানের দিকে। কোন কথার কোন উত্তর ভাবতে লাগলেন। কিন্তু কেন যেন বিষণ্ণ মনে হলো ফজলুর রহমানকে। তাই আর গাটালেন না। চুপচাপ উনি রুম থেকে বাহিরে বের হয়ে গেলেন। ফজলুর রহমানের মনে মনে ভাবলেন, সবাই যখন জানবে নূরের এই সমস্যা, সবাই সহানুভূতি জানাবে, মেয়েটা যে আরো ভীষণ কষ্ট পাবে। মানুষ যখন মানুষের দুর্বলতা নিয়ে সহানুভূতি জানায়, কষ্টটা যে বহুগুণ বাড়িয়ে দেয়, সেগুলো হয়তো মানুষ বুঝতে পারে না। তারা ভাবে তারা সহানুভূতি জানাচ্ছে, কিন্তু সহানুভূতি জানানো বাহানায় যে তাকে আরো বেশি কষ্ট দিয়ে ফেলছে, সেটা মানুষ বুঝতে পারে না। আল্লাহ না করুক যদি সত্যি সত্যি মেয়েটার সাথে এমন ঘটনা ঘটে যায়, যদি অপারেশন করাতে হয়, তাহলে হয়তো মেয়েটা কোনোদিনও মা হতে পারবে না। সাদাফ কি মেনে নিবে? যদি সাদাফের ভিতরে সন্তানের চাহিদা জন্ম নেয়, তখন তো মেয়েটা অনেক কষ্ট পাবে। দুকে দুকে মরবে আমার মেয়েটা। ফজলুর রহমান আর কিছুই ভাবতে পারছে না। থেকে থেকে শুধু ওনার এই কথাটাই মনে পড়ে, নূরের কি হবে ভবিষ্যতে। যে মেয়ের সন্তান হয় না, সে মেয়ের সংসার জীবন কেমন হয়, এটা প্রত্যেকটা মেয়ের বাবা ভালো বলতে পারবে বা মা বলতে পারবে। তারা তাদের মেয়েকে নিয়ে আসলে কি চিন্তা করে, কতটা দুর্বিষহ জীবন যাপন করে, তার পৃথিবীর অন্য কেউ হয়তো বলতে পারবে না। এদিকে সাদাব যেন দিল সামিয়া বেগমের নাম্বারে। নূর ঘুমাচ্ছে, তাই সামিয়া বেগম ফোন রিসিভ করে বললেন, হ্যাঁ বাবা, নূর তো ঘুমাচ্ছে। সাদাব সামিয়া বেগমকে বলল, ঠিক আছে আম্মু, নূর উঠলে আমাকে একটু ফোন দিতে বলো। আর এখন ঘুমিয়েছে, তাহলে আর কোনো সমস্যা নেই, ঘুমাক। নূরের কি আর ব্যথা হয়েছিল ছোট আম্মু? সামিয়া বেগম উত্তর দিলেন, না, সকালে তো ইঞ্জেকশন দিয়ে গিয়েছিল, সেই প্রভাবে এখনো ঘুমাচ্ছে। আর বাড়িতে তো ওষুধ দিয়েছে, ঘুম ভাঙলে বুঝতে পারবো। সাদাব বলল, ঠিক আছে। সামিয়া বেগম বললেন, তুই বাসায় আসবি কখন? সাদাব বলল, দেরি হবে আম্মু, অফিসে একটু ঝামেলায় আছি, কখন আসতে পারবো বলতে পারি না। নূরের খেয়াল রেখো কেমন? নিজ কেবিনে বসে সাদাব চিন্তায় ছিল সাজিদকে কি করে ধরাশায়ী করা যায় এমন সিচুয়েশনে। যেই
সিচুয়েশন নেই যে ওকে মেরে বা মারামারি করে ওকে ধরাশায়ী করতে হবে। ওকে ধরাশায়ী করতে হবে কৌশলে। সেই কৌশল জানার জন্য হঠাৎ মনে পড়লো পারদিনকে। সাথে সাথেই ডেকে পাঠালো পারদিনকে রুমে। পারদিন আসতে সাদাব বলল, সাজিদের ব্যাপারে সাজিদের বাবার বিজনেস পার্সোনাল যত ইনফরমেশন আছে সব কিছু কালেক্ট করো। কি কি ধরনের বিজনেস করে, সেই বিজনেসে সাদা কি কালো কি যা আছে সবকিছু খুঁজে বের করে আমাকে 2 ঘন্টার মধ্যে জানাও। তোমার স্পেশাল টিম কাজে লাগাও। যেভাবে সম্ভব হয় সাজিদের যত দুর্বলতা আছে সবগুলো আমার কাছে খুঁজে নিয়ে আসো, ব্যক্তিগত এবং প্রফেশনাল। পারদিন মুচকি হেসে বলল, হয়ে যাবে স্যার, টেনশন করবেন না, 2 ঘন্টার মধ্যেই আপনাকে অবশ্যই সুখবর দিব। বলেই কেবিন থেকে বের হয়ে গেল পারদিন। সাদাব চেয়ারে বসে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নূরের কথাই ভাবতে লাগলো আবার। সন্ধ্যা 7টা পার। তড়িঘড়ি করে অফিসে সাদাপের সামনে পারদিন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তারপর জানালো, স্যার, সব ইনফরমেশন নেওয়া শেষ। আপনি বললে একটু একটু করে শোনায়। সাদাপ মুচকি হাসলো। এসে বলল, ঠিক আছে, বলো। মানি লন্ডারিং এর বিজনেস স্যার। গার্মেন্টস ব্যবসার এক্সপোর্টের আড়ালে ভুয়া ইনভয়েস ও ওভারভয়েস চলে। বিদেশ থেকে হাওলার মাধ্যমে টাকা আনা হয়। ধরা পড়লে বড় ধরনের অর্থের কেলেঙ্কারি মামলা হবে। বিলাসবহুল ক্লাবের আড়ালে অবৈধ জুয়ার বিজনেস চলে। ক্লাবের ভিতরে হাই স্টেক গ্যাম্বলিং রুম, ভিআইপি কাস্টমারদের উপস্থিতি গোপনে সিসিটিভি ধারণ করা হয়। একবার যদি প্রকাশ পেয়ে যায়, শুধু উনি না, বড় বড় লোকের নাম চলে আসবে, রাজনীতিবিদ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী পর্যন্ত। এই শেষ নয় স্যার, গাড়ির শোরুমেও ভুয়া ব্যবসা চলে। সাদাব জানতে চাইল কেমন। কাগজে গাড়ি দেখানো হচ্ছে 30 থেকে 40টি, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। ইন্স্যুরেন্সেও মানি ফ্রড। শোরুম সিল করিয়ে লাইসেন্স বাতিল করা যেতে পারে। গার্মেন্টস আন্ডারেজ লেবার রাখা হয়। বিদেশি বায়ারদের কানে পৌঁছে দিতে পারলে তারা কন্ট্রাক্ট ক্যান্সেল করবে। তারা এই ধরনের কোম্পানির সাথে কাজ করবে না। বার ও ক্লাবে অবৈধ আমদানি করে পাকি, ভিআইপি লঞ্চে অবৈধ পার্টি চলে, তাও ইলিগেল ড্রাগস সহ। এগুলো খোঁজ নিয়ে জানা গেছে। তবে প্রমাণ চাইলে কিছুদিন অপেক্ষা করতে হবে, কিছু সিস্টেম হ্যাক করতে হবে, সিসিটিভি ফুটেজ চাইলেও কিছুদিন দেরি করতে হবে, জানালো পারদিন। সাদাব মুচকি মুচকি হাসলো। পারদিনের দিকে তাকিয়ে ভাবলো, ছেলেটা কাজের। এই ছেলেটাকে এই জন্যই নেওয়া হয়েছে। কথা একটু বেশি বলে, কিন্তু কাজগুলো খুব কঠিন ও নিখুঁতভাবে করে। নূর অনেকক্ষণ ধরে রুমে শুয়ে আছে। মনে মনে ভাবছে, কখনোই এরকম পেটে ব্যথা হয়নি, হঠাৎ এমন কেন হলো। অবশ্য নূর একবার অনেক আগে হয়েছিল, যতদূর মনে পড়ে বাবা হসপিটালে নিয়ে গিয়েছিল, অনেকদিন ওষুধ খাইয়েছে বাবা, কিন্তু এবার হসপিটাল পর্যন্ত যেতে হলো। সবাই জানলো পিরিয়ড নিয়ে হসপিটালে গেছে। মনে মনে খুব লজ্জা পাচ্ছে নূর। সাদাব ভাইকে খুব মনে পড়ছে। নূর ফোন হাতে নিল, ফোন নিয়ে সাদাবকে ফোন দিল। সাদাব কিছু একটা ভাবছিল। রিং শুনে ফোন হাতে নিয়ে মুচকি হাসলো সাদাব। 2 রিং হওয়ার সাথে সাথে ফোন ধরল সাদাব। বুঝতে পেরেছে নূর ঘুম থেকে উঠেছে। ফোন ধরে বলল, পেটে ব্যথা এখনো আছে নূর? ভালো লাগছে এখন? সমস্যা হচ্ছে না তো? নূর বলল, এত প্রশ্ন এখন একসাথে করছেন কেন? কোনটার উত্তর দেব? একটা একটা করে উত্তর দেই। আগে বলুন, কোথায় আপনি? সাদাব ব্রুজা শুরু করে বলল, বাহ, বিয়ের পর তো খুব বউ বউ ভাব হয়েছে তোর। কথায় কথায় এখন অধিকার খাটাস, আমি কোথায় কি করছি না করছি সবকিছু জানতে চাস। বিয়ে হলে বুঝি সবাই এরকম পাল্টে যায়? নূর লজ্জা পেল। মুচকি এসে সাদাপের কথার উত্তরে বলল, জানি না। আচ্ছা, এখন বলুন আপনি কোথায়, কখন আসবেন? সাদাপ মুচকি এসে বলল, উফ, এমন একটা ফোন কলের আশায় বুঝি বিয়ে করে ছেলেরা। আসতে একটু দেরি হবে ম্যাডাম, অফিসে ভীষণ ঝামেলায় পড়ে গিয়েছি, সমস্যার সমাধান করে তবে আসবো। তবে হ্যাঁ, রাতে থাকতে পারবো না, রাতে আমি আমার বাসায় চলে যাব। নূর বলল, কেন বাসায় যাবেন? এ বাসায় কি সমস্যা? সাদাব বলল, কেন, তুই কি চাচ্ছিস আমি তোর সাথে থাকি? এখনো সময় হয়নি, আর তুইও সুস্থ না। যেদিন আসবো সেদিন আমার সাথেই থাকবি, আগে সুস্থ হয়ে নে। নূর লজ্জা পেয়ে গেল। ছি, আগ বাড়িয়ে কেন বলতে
বলল থাকার কথা। সি কি লজ্জার ব্যাপার। লজ্জা পেয়ে বলল, জি না, আমি কি তাই বলেছি? আমি কখন বলেছি আমার সাথে থাকতে? আমি আপনার সাথে থাকবো না, আপনি আপনার রুমে থাকবেন। সাদাব বলল, যদি আমি আমার রুমে থাকি তাহলে আর কষ্ট করে এখানে থেকে লাভ কি? এর থেকে ভালো আমি আমার বাসায় থাকবো। আর তোর বাবা মানে আমার শ্বশুর আমাকে বের করে দিয়েছে, বলেছে তাদের ছাড়া নাকি আমার কোনো যোগ্যতা নেই, যোগ্যতা প্রমাণ করে তোকে তুলে নিব, তারপর আসবো। নূর বলল, কতদিন লাগবে? সাদাব বলল, তুই এত পাগল হয়ে গেছিস কেন? নিশ্চয় একদিনও আমাকে ছাড়া থাকতে ইচ্ছে করছে না, নাকি একদিন স্বামীর বাড়িতে থেকে এখন স্বামীকে ছাড়া থাকতে ইচ্ছে করে না? যেদিন তুই সাদাব ভাই থেকে সাদাব বলে ডাকবি, তুমি করে বলবি, সেদিন সময় হবে, সেদিন এসে থাকবো। জি না, আমি এভাবে ডাকতে পারবো না, কখনো ডাকিনি, আমার অভ্যেস নেই, আমি তো সবসময় সাদাব ভাই বলে এসেছি। সাদাব জোরে হাসলো, বলল, তাই বলে বিয়ের পর স্বামীকে ভাই বলে ডাকবি? তুই তো দেখছি তোর ছেলে মেয়ের মামা বানানো ধান্দা করেছিস আমাকে। নূর লজ্জা পেল, বলল, ডাকলে ডাকবে, মায়ের ভাই তো মামাই হয়, মামা ডাকবে, যা খুশি তা ডাকবে। আর আমাকে তো অনেকগুলো ছেলে মেয়ে হবে, কেউ আপনাকে মামা ডাকবে, কেউ চাচ্ছু বলবে। সাদাব গোর লাগা কণ্ঠে বলল, একটাও কি বাবা বলে ডাকবে না? বাবা ডাক শোনার ভীষণ শখ আমার। নূর বলল, বাবা বলবে তো, যেটা সব থেকে কিউট হবে, ভালো হবে, সেটা আপনাকে বাবা বলে ডাকবে। সাদাব বলল, আমার সবগুলো বাবুই অনেক কিউট হবে, কারণ বাবুর মাও কিউট, বাবুর বাবাও কিউট, তাই বেবিগুলো সব কিউট কিউট হবে। নূর লজ্জা পেল, বলল, আচ্ছা, আপনি কি আপনার বাবুদেরকে বেশি আদর করবেন নাকি আমাকে বেশি আদর করবেন? সাদাব নূরকে খেপানোর জন্য বলল, অবশ্যই আমার বাবুদেরকে বেশি আদর করব। বাবুরা তো ছোট ছোট, গুড়া গুড়া বাচ্চা হবে, ওদেরকে বেশি আদর করবো, তুই তো পাকনি বুড়ি হয়ে যাবি, তোকে আদর করে লাভ কি? ইস, এই কথা, তাহলে আমি একটা বাবু আপনাকে দিব না, বলল নূর অভিযোগের সুরে। সাদাব বলল, অসম্ভব, আমার তো মিনিমাম 10টা বাবু চাই। কে যেন একবার বলেছিল ভারী ভর্তি বাবু থাকবে, তাহলে ভালো লাগবে, তাই আমার 10টা বাবু চাই, বুঝলি? নূর এবার ভীষণ লজ্জা পেয়ে গেল, চুপচাপ মাথা নত করে রইল। সাদাব বলল, অফিসে আছি, আমার সময় লাগবে অফিস থেকে বের হতে, যাওয়ার সময় দেখা করে যাব। খাওয়া দাওয়া করিস ঠিক মতো, ওষুধ খেয়ে নিস, একটু পরে আবার আমাকে ফোন দিস, কেমন? নূর বলল, আচ্ছা শুনুন। সাদাব বলল, জি বলুন বলুন। আপনি যে আমাকে তুই করে বলেন, কে তার বউকে তুই করে বলে শুনি? জানতে চাইল নূর। সাদাব বলল, যে শালা তার বউকে কোলে নিয়ে ফেলে পুষে বড় করে বিয়ে করে সে বউকে তুই করে বলে। আর বলেছি তো, যেদিন তুই আপনি থেকে তুমিতে নামতে পারবি, সাদাব ভাই থেকে সাদাপে নামতে পারবি, সেদিন আমিও তোকে তুই থেকে তুমিতে উঠবো, তুমি করে বলবো। নূর বলল, ঠিক আছে, তাহলে তুই তুই ঠিক থাক। ঠিক আছে, আমি তো আপনাকে আপনি ছাড়া তুমি করে বলতে পারবো না, কোনো দিনও পারবো না। সাদাব বলল, ঠিক আছে, দেখা যাবে, যেদিন সময় হবে সেদিন তুই ঠিকই পারবি, তুমি করেও বলবি, সাদাব করেও বলবি। এখন রাখছি, কেমন? শরীর খারাপ করলে সাথে সাথে আম্মুকে অথবা ছোট আম্মুকে বলবি, খবরদার লুকিয়ে রাখবি না, এটা লজ্জার কিছু নেই, জানাতে হবে, ওকে? বলে সাদাব ফোন রাখার সাথে সাথেই হঠাৎ করে দেখলো ঘাড় ঘুরিয়ে ফারদিন দাঁড়িয়ে আছে। সাদাব ভয় পেয়ে গেল। সাদাব বলল, কখন থেকে দাঁড়িয়ে আছো পারদিন? পারদিন মুচকি এসে বলল, যখন আপনি বললেন বউকে কোলে নিয়ে ফিলিপুসে বড় করে বিয়ে করেছেন তখন থেকে। কনগ্রাচুলেশন স্যার, আপনি বিয়ে করেছেন তা তো জানতাম না, এখন জানতে পারলাম। সাদা লজ্জা পেয়ে গেল, মুচকি এসে বলল, যাও কাজে যাও, এখানে চুপচাপ দাঁড়িয়েছিলে কেন? বসের কথা চুপচাপ শোনা, এটা গুরুতর অপরাধ, 1 সপ্তাহের বেতন কাটা হবে। পারদিন সাথে সাথে বলল, না না স্যার, আপনি এটা করতে পারলেন না আমার সাথে, আপনাকে আপনার বউয়ের কসম। এদিকে সাইমন ঘরে বসে পড়ছিল আর মনে মনে চিন্তা করছিল নরিন আফরোজের কথাগুলো সাইমন শুনেছিল বড় আম্মুর কথাগুলো, কিন্তু কাছে যায়নি। বড় আম্মু মেনে তো নিয়েছে, কিন্তু বলেছে বাড়িতে এখানে সেখানে কথা বলতে মানা, দূরত্ব বজায় রাখতে। কিন্তু ওর যে রিমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, রিমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, কে বুঝাবে বড় আম্মুকে? নতুন নতুন প্রেম, এতদিন না হয় চাচাতো বোন ছিল, দেখতে ইচ্ছে হতো না, কিন্তু এখন তো প্রেমকে একটু পর পর দেখতে ইচ্ছা হয়।
যে বাবা সেই কাজ। সাইমন ফোন হাতে নিল, নিয়ে 1 মিনিট চিন্তা করলো ফোন দিবে কি দিবে না। ফোন কিছু না ভেবে ফোন দিয়ে ফেললো। রিমা শুয়েছিল ঘরে। এই 2 দিন হসপিটালে দৌড়াদৌড়িতে একটু টায়ার্ড হয়ে গিয়েছে। হঠাৎ সাইমনের কল দেখলো, তাই উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তারপর ফোন রিসিভ করলো। রিমা ফোন ধরার সাথে সাথে সাইমন বলল, তুই কি আমাকে ভুলে গিয়েছিস? তুই কি চিন্তা করেছিস যে তোকে একটু না দেখলে আমার কেমন লাগে? বাড়িতে আসার পর একটা মুহূর্তের জন্য তুই আমার সামনে আসিসনি। 1 কাপ চা নিয়েও তো আমাকে দেখা দিয়ে যেতে পারিস। রিমা বলল, আমি কি করব? আম্মুই তো না করলো, বলল কয়েকদিন একটু দূরত্ব বজায় রাখতে। এই মুহূর্তে যদি আমাদের কেউ এভাবে দেখে ফেলে বা কথা শুনে ফেলে তাহলে সমস্যা হবে। স্বামী হিসেবে ভুলেই যা, চাচাতো ভাই হিসেবে তো 1 কাপ চা নিয়েও জিজ্ঞেস করতে পারিস আমাকে চা কফি কিছু লাগবে কিনা। তুই তো আমার রুমে আসাই ভুলে গিয়েছিস। 2টা দিন ধরে আমার রুমের ভিতর কাপড় চোপড় কি অবস্থা হয়ে গিয়েছে, এগুলো পরিষ্কার করবে কে? তাহলে তোকে আমি বিয়ে করেছিলাম কেন? তোকে যদি দেখতেই না পাবো, বউর যদি কোনো সেবাই না পাবো, তাহলে আমার বিয়ের কি দরকার ছিল? রিমার রাগ উঠে গেল, বলল, তুই কি আমাকে সেবা পাওয়ার জন্য বিয়ে করেছিস? সাইমন হাসতে হাসতে বলল, না, তাহলে তোকে পূজা করার জন্য বিয়ে করেছি। মানুষ বিয়ে কেন করে? বউর সেবা পাওয়ার জন্য। সাদাফ বসেছিল অফিসের রুমে, কিছু একটা এরেক খায়। ঠিক ঘন্টাখানেক পরে পারদিন এসে জানালো, স্যার, একটা সুখবর আছে, একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সাদাব মুচকি এসে ফারদিনের দিকে তাকালো, তারপর বলল, কি আছে সেই ফুটেজে? অন করে দেখি। ল্যাপটপে ভিডিও ফুটেজটি অন করার সাথে সাথে সাদাপের মুখে খেলে গেল মুচকি এসে। সাদাপ ল্যাপটপটি বন্ধ করলে, তারপরে মোবাইলটি হাতে নিয়ে ফোন দিল সাজিদকে। সাজিদ অবাক হলো হঠাৎ সাদাপের ফোন পেয়ে। সাদাপের তো ফোন দেওয়ার কথা না। 2-3 রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ করলো সাজিদ। ফোন ধরে বলল, বন্ধু, খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিলাম। তোর তো অভিযোগ ছিল আমি নাকি খোঁজ খবর নেই না, তাই ফোন দিলাম। সাজিদ অবাক হয়ে গেল, তারপরেও সিরিয়াস হয়ে বলল, হেয়ালি না করে বল, কি জন্য ফোন দিয়েছিস? সাতাব বলল, বললাম তো, তোর খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছি। আচ্ছা, তা তোদের গার্মেন্টসের ব্যবসা কেমন চলছে রে? সাজিদ অবাকের পর অবাক হচ্ছে। গার্মেন্টস ব্যবসার কথা কেন জানতে চাচ্ছে ভেবে সে ব্যবসার মধ্যে ওর কি ইন্টারেস্ট থাকতে পারে। তারপর বলল, কেন, তোর কি ইন্টারেস্ট? তোর কি প্রয়োজন? চাকরি নিবি নাকি আমাদের ফ্যাক্টরিতে? সাদাব হাসতে হাসতে বলল, না, তোদের ফ্যাক্টরিতে ছোট ছোট ফোলাফান দিয়ে কাজ করাস, ভিতরে গভীরে সেখানে আমার মতো বড় মানুষের কি কাজ বলো? সাজিদ অবাক হয়ে বলল, কি বলতে চাচ্ছিস সেটা বল। আর এমন কোন কথা বলবি যেটা তুই নিজে কোনোদিনও চোখে দেখিসনি? সাদাব বলল, হ্যাঁ, তা অবশ্যই ঠিক, চোখে দেখিনি, তবে দেখতে কতক্ষণ, কি চাস সেটাই বল, জানতে চাইলো সাজিদ। সাদাব বলল, কি আর চাইবো, চাই যে তুই যা করেছিস সেটা তুই স্বীকার করে নে। তোর দোষ তুই স্বীকার করে নিলে বায়ার বা কনভিন্স হবে, হয়তো শিপমেন্টটা আমাদের ক্যান্সেল হবে, কিন্তু চুক্তি থাকবে। প্রোডাকশনে এখনো তুই জব করিস আমাদের এখানে তাদের ডাটা মতে, তাই তুই এর দায় নিবি, কারণ তুই এই কাজটা করেছিস। আমি কেন করব? আর আমার কি দায় পড়েছে? তোদের ফ্যাক্টরি, তোদের প্রতিষ্ঠান বাঁচানোর জন্য কোনো কিছু দায় নিজের কাঁধে নেওয়ার, বলল সাজিদ। সাদাব বলল, তাহলে করবি না? সাদাত বলল, না, যা পারিস করে নে, বলেই ফোন কেটে দিল সাজিদ। সাজিদ এভাবে পুরোপুরি অজ্ঞ। কোনো ধরনের ভিডিও ফুটেজ পেয়েছে সাদাব, যার জন্য এই কথাগুলো বলছে। কারণ সাজিদের জানা মতে তাদের সবকিছু এতই গোপনে, এতই লুকোচুরিতে হয় যে সাদাপের মতো লোকের পক্ষে সেগুলো ভেদ করে কোনো ফুটেজ বের করা সম্ভব নয়। এমনকি কোনো হ্যাকারের পক্ষে হ্যাক করা সম্ভব নয়। তার ফুটেজগুলো এতটাই সিকিউরিটি দিয়ে সবকিছু করা হয়। সাদা ফোন কেটে ফুটেজের দিকে ইশারা করে ফারদিনকে বলল, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু ফুটেজ এডিট করে পুলিশকে পাঠিয়ে দাও। এই মুহূর্তে অন্য কারণ নাম যেন না আসে। আগামীকাল যেন ওর ফ্যাক্টরিতে রেড হয়, একটা একটা করে ধরবো। ফ্যাক্টরি রেড হওয়ার পরেও যদি ও স্বীকার করে সব দায় নিজে নেয়, তারপরে বাকিগুলা ধরা হবে। ফারদিন বলল, জি স্যার, কাজ হয়ে যাবে।
এদিকে সাইমন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে রিমার জন্য। ফোনে কথা তো বলেছে রিমার সাথে, রিমার রাগ করে হলেও সাইমনের সাথে দেখা করতে আসবে, এটা সাইমন জানে। হলোও তাই। দরজা হঠাৎ করে খোলার শব্দ হলো। সাইমন আর চোখে তাকিয়ে দেখলো রিমা এক কাপ চা নিয়ে এসেছে। সামনের দিকে হেঁটে এসে রিমা বলল, এই নাও চা। সাইমন বলল, শুধু চা, আর কিছু কই? রিমা বলল, আর কি? তুমি তো চায়ের কথাই বলেছ। সাইমন মুচকি হেসে গলার স্বর নরম করে বলল, আচ্ছা ঠিক আছে, একটু সামনে আয় তো। রিমা অবাক হয়ে গেল, এদিক ওদিক তাকিয়ে বলল, কেন? আয় না একটু কাছে প্লিজ, বলল সাইমন। আম্মু বকা দিবে, বলল রিমা। সামনের এবার মেজাজ চড়ে গেল, বলল, আম্মুর কাছে জিজ্ঞেস করি কি তুই আমার সাথে প্রেম করেছিলি? না, আম্মুর সাথে জিজ্ঞেস করে তুই আমাকে কবুল বলেছিলি। রিমা বলল, চুপ কর, কি বলতেছ? হঠাৎ করে কেউ শুনে ফেলবে। আর কবুল কবুল মানে কি? এই কবুলে কি বিয়ে হয়? এটা তো এমনি দুষ্টুমি করে বলেছি। সাইন ছাড়া বিয়ে হয় নাকি? কাগজ ছাড়া কিসের বিয়ে? আর কি প্রমাণ আছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? দেখাতে পারবে কোনো প্রমাণ? সাইমন বলল, ও, তার মানে আমার প্রমাণ রাখা উচিত ছিল। তুই যে আল্লাহকে সাক্ষী রেখে কবুল বললি, এটা কি কোনো প্রমাণ না? রিমা এবার চুপ হয়ে গেল, একটু নরম হয়ে বলল, দেখো আম্মু যা বলেছে আমাদের ভালোর জন্য বলেছে। আর কিছুদিন পর সাদাব ভাই আর নূরের ব্যাপারটা সমাধান হয়ে গেলে তারপর যদি কেউ জানে সমস্যা নেই, কিন্তু এখন জানলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। বাবারা কতটুকু হার্ট হবে বুঝতে পেরেছ? মান সম্মান শেষ হয়ে যাবে তাদের, যে তাদের 4টা ছেলে মেয়ে একই কাজ করেছে ভেবে। সাইমন বলে, ঠিক আছে, একই কাজ করেছে, ভালোই তো বেশিছে, কোনো অন্যায় তো করিনি। রিমা মুচকি এসে সাইমনের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে এক পা করে একটু কাছে আসলো, বলল, এসেছি, এবার বলো কি বলবে। সাইমন রিমাকে বলল, আমার গালে একটা চুমা খা প্লিজ। কেন যেন সাইমনের আবদার আজ রিমার ফেলতে ইচ্ছে হলো না, তাই এদিক ওদিক তাকিয়ে টুপ করে সাইমনের গালে একটি চুমা খেয়ে রুম থেকে দূর দিল সোজা রুমের বাইরে। সাইমন অবাক হয়ে গেল, এক মুহূর্ত দাঁড়ালো না মেয়েটা। সাইমনেরও তো একটা চুমা খেতে ইচ্ছে করছিল। সাইমন নিজের গালে হাত দিয়ে একটু মুচকি আসলো, এতটুকুই বা কম কিশোর। ও যে চা নিয়ে এসেছে, কাছে এসেছে, একটা চুমু খেয়েছে, এটাতেই সাইমন অনেক খুশি। তাই সুন্দর করে চায়ের দিকে তাকিয়ে রইল মুগ্ধ নয়নে। তারপর ধীরে ধীরে চায়ে চুমুক দিয়ে চা পান করতে লাগলো। এদিকে নূর ধীরে ধীরে বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কেন যেন নিজেকে একটু পরিপাটি করতে ইচ্ছে করছে। সাদাব ভাইয়া বলেছে যাওয়ার সময় দেখা করে যাবে। রাত তো অনেক হলো, নিশ্চয়ই সাদাব ভাইয়া আসবে। আসলে জোর করে খাইয়ে তারপর এখান থেকে যেতে দিবে, না হলে যেতে দিবে না, ভাবল নূর। ধীরে ধীরে চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়াতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আয়নার সামনে গেলে কেন যেন আজকাল নিজেকে বড্ড মিসেস সাদাব মনে হয়। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে নূরের চেহারার মধ্যে কি একটা মিসিং মনে হলো। অনেকক্ষণ ধরে নূর ভাবছে কি নেই কি, হঠাৎ করে মনে পড়লো নূরের তো নাক ফোড়ানো নেই, নাকে একটা ফুল নেই। সব বিবাহিত মানুষের তো নাকে একটা ফুল থাকে। নূর লজ্জা পেয়ে মনে মনে বলল, আজকে সাদাব ভাই আসলে বলবে নূরের একটা নাক ফুল এনে দিতে। রাত 10টা, সাদাফের গাড়ি রহমান বিলে আসতেই গাড়ির শব্দে নূরের হৃদয়টা যেন কেঁপে উঠল। যেন মনে হচ্ছে কতদিন পর সাদাব ভাই বাসায় আসছে। সাদাব ভাই আসছে, নূর পারছে না তো দৌড়ে নামবে, কিন্তু শরীর সায় দিচ্ছে না, তাই নূর ধীরে ধীরে ব্যালকনি পর্যন্ত গেল। চুলে এখনো চিরুনি, চুল যে আর গোছানোর সময় নেই। সাথে সাথে রুমে এসে চুলগুলো খোপা করে নিল। হঠাৎ মনে হলো মায়ের একটি খোপার কাটা আছে, যেটা কাঠগোলাপে লাগানো আছে। সাদাব ভাইয়ের তো কাঠগোলাপ ফুল খোপায় পরা পছন্দ। নূর সাথে সাথে মায়ের রুমের দিকে গেল। মায়ের রুমে গিয়ে দেখলো রুমে কেউ নেই। সবাই জানে আজকে সাদাব আসবে, তাই নরিন আফরোজ সামিয়া বেগম বান্নার আয়োজন করছিলেন। পুরুষরা সবাই নিচের ড্রয়িং রুমে সংবাদ দেখছে। নূর মায়ের ড্রেসিং টেবিলে হাতরে কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেল। খোপায় কাটা যেটিতে একটি কাঠগোলাপ খচিত, সেটি মাথায় দিয়ে দিয়ে ধীরে ধীরে আবার নিজের রুমে ফিরে চলে গেল নূর। নূরের লজ্জা লাগছে, ভীষণ লজ্জা লাগছে নিচে যেতে, তাই ভাবলো নিজের রুমে অপেক্ষা করবে। সাদাব ভাই নিশ্চয়ই আসবে নূরের সাথে দেখা করতে। সাদাব গাড়ি থেকে নেমে নূরের ব্যালকনির দিকে তাকালো, দেখলো রুমের লাইট জ্বলছে, তার মানে নূর এখনো রুমে।
গাড়ির ডোর লক করে মেন দরজার কাছে আসতে দেখলো নিচে সবাই বসে আছে। হঠাৎ কেন যেন সাদাপের লজ্জা লাগলো। এখানে বসে থাকলে টাইম নষ্ট হবে, কিন্তু সাদাপের যে ইচ্ছে করছে দৌড়ে উপরে চলে যেতে নূরের কাছে, কিন্তু নিচে এতগুলো মানুষ রেখে তাদের চোখের সামনে দৌড়ে উপরে নূরের রুমে যেতে হঠাৎ কেন যেন সংকোচ বোধ কাজ করলো। তাই সাদাপ ভিতরে ঢুকে প্রথমে ড্রয়িং রুমের সামনে এসে সোফায় বসলো। সাইমন সাথে সাথে সাদাপের দিকে তাকিয়ে বলল, কি অবস্থা ভাইয়া, অফিসের ঝামেলা মিটেছে? সাদাপ বলল, না এখনো মিটেনি, তবে মিটে যাবে, মোটামুটি ব্যবস্থা করে এসেছি। এ নিয়ে কারো টেনশন করতে হবে না, বলে আর চোখে তাকালো হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে। হুমায়ুন রহমান ছেলের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না, বারবার মনে পড়ে সে চর মারার দৃশ্য। ভিতরে ভিতরে উনি খুবই ব্যথিত এবং লজ্জিত, তবে ছেলেকে মেরেছে এই জন্য উনি ছেলের দিকে তাকিয়ে যে কথা বললে মনে হচ্ছে সে সাহসটা করতে পারছে না। পাঁচিল ছেলেটা একটু নিজে থেকে কথা তো বলতে পারে বাবার সাথে, তা করবে না, প্রতিশোধ নিচ্ছে, মনে মনে ভাবল হুমায়ুন রহমান। সাদাব বুঝতে পারছে বাবার মনোভাব, তাই নীরবতা ভেঙে নিজেই বলল, টেনশন করো না বাবা, ঝামেলা মনে করো মোটামুটি শেষ, বাকি যতটুকু আছে আমি দেখে নেব, তোমাদের টেনশন করতে হবে না। হুমায়ুন রহমান যেন একটি শক্তি পেল, ছেলে নিজে থেকে ওনার সাথে কথা বলেছে, খুশি চেহারায় ফুটে উঠলো যেন, সাথে সাথে বলে উঠলো, টেনশন করছিও না, যেখানে তুই আছিস সেখানে আমার টেনশনের কোনো কারণ নেই, আর আজকে সব তোর পছন্দের খাবার হয়েছে, অবশ্যই এখানে বসেই খাবে। সাদাব মুচকি হাসলো, চোখে ইশারা করলো উপরে যাবে। হুমায়ুন রহমান অবাক হলেন সবার সামনে ওর ইশারা করা দেখে। সাদাব না করলো না, জানে আজকে খেয়ে যেতেই হবে, এমনি সাদাবের জ্বর ছিল 2 দিন, তার উপরে নূরের অসুস্থতা, অফিসে ব্যস্ততা, সবকিছু মিলিয়ে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। বাড়ির সবাই যে ওকে না খেয়ে যেতে দিবে না সেটা আগে থেকে ও ভালো করেই জানে। সাদাব ফজলুর রহমানের দিকে তাকালেন। ফজলুর রহমান বললেন, যাও হাত মুখ ধুয়ে এসে সবাই একসাথে খাবো। ভিতরে সাদাব এটাই চাচ্ছিলেন। সাদাব উঠে সবার উদ্দেশ্যে বলল, আমি উপরে থেকে হাত মুখ ধুয়ে আসছি। সাদাব মুখে না বললেও ফজলুর রহমান জানে সাদাব উপরে যাওয়ার জন্য আকুপাকু করছিল। নূরের রুমে যাবে, নূরকে দেখতে যাবে, এতে ফজলুর রহমানের কোনো সমস্যা নেই। ফজলুর রহমান শুধু চায় সাদাব সবকিছু জেনে বুঝে ওকে গ্রহণ করুক, যার জন্য একটু সময় লাগবে। যদি নূরের সমস্যা ওর কাছে গ্রহণযোগ্য না হয়, তবে নূরকে সাদাপের থেকে দূরেই রাখবে। সাদাপ উপরে উঠেই সাথে সাথে চলে আসলো নূরের রুমের কাছে। নূর কিভাবে যেন বুঝে গেল সাদাপ ভাই এসেছে, হয়তো পায়ের শব্দে, হয়তোবা সাদাপের ব্যবহার করা বডি স্প্রের সুগন্ধে। নূর বুঝতে পারছে, তবে নূরের আজ ভীষণ লজ্জা লাগছে। বিছানায় বসে লজ্জায় যেন কাঁপছে। নিচে সবাই বসে আছে, বড় বাবা সবাইকে পার করে নূরের কাছে এসেছে। ধীরে ধীরে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করল সাদাব। প্রবেশ করেই নূরকে কেমন যেন হঠাৎ চোখে আজ অন্যরকম লাগলো। অবাক চোখে চেয়ে এগুলো নূরের দিকে। সাদাব বুঝতে পারছে না নূরকে আজ অন্যরকম কেন লাগছে। নূর মাথা নিচু করে রইল। সাদাব ধীরে ধীরে এগিয়ে এসে বিছানায় নূরের পাশে বসে নূরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নূর বলল, কি হয়েছে, কি দেখছেন? সাদাব বলল, তোকে আজ ভীষণ অন্যরকম লাগছে, কিছু একটা পরিবর্তন মনে হচ্ছে। নূর বলল, কি? সাদাব অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, বুঝতে পারলো আসলে কি পরিবর্তন। তারপর বলল, তুই আজ খোপা করেছিস, 2 বেনি করিসনি, খোপায় কাঠগোলাপ ফুলে এনে কাঁটাটা দিয়েছিস। তাই তো বলি, তোকে আজকে এমন বিবাহিত বিবাহিত লাগছে কেন? হঠাৎ নূরের বিবাহিত কথাটি শুনে মনে পড়ল, বিবাহিত হলে তো নাকে ফুল পরে সবাই। নূর মাথা তুলে বলল, আমাকে একটা নাকে ফুল কিনে দিবেন সাদাব ভাই? চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা দেরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি অসুস্থ ছিলাম, তার জন্য আসলে ভয়েস ওভার করতে পারিনি, তাই আপনাদের সাথে গল্পটা শেয়ারও করতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।